এই গল্পটি সপ্তদশ শতাব্দীতে শুরু হয়েছে, যেখানে একটি ধনী এবং অভিজাত ছেলে তার পরিবারের সাথে সুখে বসবাস করছিল। কিন্তু তার জীবন বদলে যায় যখন একটি বিপজ্জনক ডাইনি তাকে অভিশাপ দেয় এবং তাকে একটি ভয়ানক রূপ দেয় এবং তারপর তাকে জীবিত কবরে বন্দি করে রাখে। কিন্তু 200 বছর পর সে তার কবর থেকে মুক্ত হয়ে এই পরিবর্তনশীল পৃথিবীতে ফিরে আসে। সেই ছেলেটি কিভাবে 200 বছর কবরে জীবিত থাকলো এবং কেন সেই ডাইনি তাকে অভিশাপ দিয়েছিল তা আমরা আজকের এই গল্পে দেখব। সুতরাং বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। আমরা 1760 সালের সময় দেখি, যেখানে আমরা দেখতে পাই কলিন পরিবার, যা মাত্র 3 জন সদস্য নিয়ে গঠিত। এই পরিবারে তার পিতামাতার সাথে একটি মাত্র ছোট ছেলে রয়েছে, যার নাম বার্নাবাস। তারা অনেক ধনী, কারণ বার্নাবাসের বাবার সমুদ্রের মাছ ধরার ব্যবসা ছিল। বার্নাবাসের বাবা আমেরিকা থেকে কিছু দূরে সমুদ্রের কাছে একটি শহর প্রতিষ্ঠিত করেছিল, যার নাম ছিল কলিং স্পোর্টস। পরবর্তীতে আমরা দেখতে পাই যে বার্নাবাসের বাবা তাকে ব্যাখ্যা করছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো নিজের পরিবার, তাই সবসময় নিজের পরিবারের যত্ন নিও। কলিং স্পোর্টসে তার বাবা তার পরিবারের জন্য একটি দুর্দান্ত প্রাসাদ তৈরি করেছিলেন, যার নাম ছিল কলিংউড। এখন কয়েক বছরের মধ্যে তাদের মাছ ধরার ব্যবসাও সম্প্রসারিত হতে শুরু করে এবং বার্নাবাসও যুবক হয়ে ওঠে। এই যৌবনের কারণে অ্যাঞ্জেলিক নামে একটি কাজের মেয়ের সাথে তার সম্পর্ক হয়, যে কিনা তাদের বাড়িতেই কাজ করত। তারপর একদিন অ্যাঞ্জেলিক বার্নাবাসকে বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি এবং এখন আমি তোমাকে বিয়ে করতে চাই এবং তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। কিন্তু বার্নাবাস তাতে রাজি হয় না। এতে অ্যাঞ্জেলিক রেগে গিয়ে বার্নাবাসকে শাস্তি দেওয়ার জন্য তার উপর কালো জাদু করে এবং শুধু তাই নয়, সে প্রাসাদের ওপর থেকে একটি মূর্তি ফেলে তার বাবা মাকেও হত্যা করে। কিন্তু এতে বার্নাবাস বুঝতে পারে যে তার বাবা মায়ের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং কালো জাদুর কারণে হয়েছে। তাই সে নিজেও কালো জাদুর বই পড়তে শুরু করে এবং এভাবে আরও কিছুদিন কেটে যায়। ঠিক সেই সময়ই বার্নাবাস তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পান, যার নাম জোসেট। কিন্তু বার্নাবাস এবং জোসেটের মধ্যে প্রেম দেখে অ্যাঞ্জেলিক এটি সহ্য করতে পারে না, তাই সে আবারও কালো জাদু অবলম্বন করে এবং জোসেটকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপরে আমরা জোসেটকে দেখি যে অ্যাঞ্জেলিকের নিয়ন্ত্রণে আসে এবং একটি উঁচু পাহাড়ের ওপরে পৌঁছে যায় এবং বার্নাবাসের সেখানে পৌঁছানোর আগেই সে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বার্নাবাস জোসেটকে তার সামনে এভাবে মরতে দেখে নিজেও আত্মহত্যা করার জন্য ওই একই পাহাড়ের থেকে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু এত উচ্চতা থেকে পড়ে যাওয়ার পরেও বার্নাবাস মরে না, কারণ অ্যাঞ্জেলিক তাকে অভিশাপ দিয়ে তাকে ভ্যাম্পায়ারে পরিণত করেছিল, যাতে সে সবসময় তার দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকে। এখন অ্যাঞ্জেলিক নিশ্চিত ছিল যে বার্নাবাস কখনোই তার হবে না, তাই সে গ্রামবাসীকে উস্কে দেয় এবং তাদের নিয়ে বার্নাবাসের বাড়িতে পৌঁছে যায়, যেখানে গ্রামবাসীরা বার্নাবাসকে ভ্যাম্পায়ার মনে করে তাকে একটি কফিনে বন্দি করে এবং মাটিতে পুঁতে দেয়। আর এভাবেই 200 বছর কেটে যায়। এরপরে আমরা 1972 সালের সময় দেখি, যেখানে ভিক্টোরিয়া নামের একটি মেয়ে ট্রেনে করে কলিং স্পোর্টে আসছে। সে একটি গাড়িতে লিফট নিয়ে কলিংউড বাংলোতে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর বিল্লি নামের এক চাকর তার জন্য দরজা খুলে দেয়। এখন এখানে পৌঁছে ভিক্টোরিয়া বাড়ির দেওয়ালে বার্নাবাসের একটি ছবি দেখতে পায়, যা দেখে সে বিল্লিকে জিজ্ঞাসা করে যে ইনি কে। তখন সেখানে এলিজাবেথ আসেন এবং ভিক্টোরিয়াকে বলেন যে এটি বার্নাবাসের একটি ছবি, যিনি কলিং পরিবারের একজন মহান এবং সম্ভ্রান্ত সদস্য ছিলেন। আমরা জানতে পারি যে এলিজাবেথও কলিং পরিবারের থেকে এসেছে এবং তিনি সংবাদপত্রে প্রকাশ করেছিলেন যে তার একজন টেকার প্রয়োজন, যিনি ডেভিডের খেয়াল রাখবে এবং তার যত্ন নেবে। এলিজাবেথ বলেন যে এত বড় প্রাসাদে এখন মাত্র কয়েকটা লোকই থাকে, যেখানে আমি, আমার মেয়ে ক্যারোলিন এবং আমার ভাই রজার এবং তার ছেলে ডেভিড। এরপর ভিক্টোরিয়া যখন এলিজাবেথকে ডেভিডের মা সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সে জানায় যে ডেভিডের মা সমুদ্রে ডুবে মারা গেছে। কিন্তু ডেভিড আজ পর্যন্ত এটা মেনে নিতে পারেনি। সে সবসময় অনুভব করে যে সে তার মাকে দেখতে পায় এবং এমনকি সে তার মায়ের সাথে কথাও বলতে পারে। এরপরে তিনি ভিক্টোরিয়াকে তার মেয়ে ক্যারোলিনের সাথে দেখা করায়। ক্যারোলিন আসলে একটা দুষ্টু এবং একগুঁয়ে টাইপের মেয়ে। এখন রাতের খাবারের সময় এলিজাবেথ ডেভিডের বাবা রজারের সাথে ভিক্টোরিয়ার পরিচয় করিয়ে দেন এবং তার সাথে সাথে জুলিয়া নামক এক সাইকিয়াট্রিস্ট ডাক্তারের সাথেও পরিচয় করায়, যে কিনা আসলে ডেভিডের চিকিৎসার জন্য এখানে আছে। ডেভিড যে এখনও তার মাকে দেখতে পাচ্ছিল, সেই কারণে এলিজাবেথ ভেবেছিল যে তার একজন সাইকিয়াট্রিস্ট প্রয়োজন। সেই কারণেই তিনি ডেভিডের থেরাপির জন্য ডাক্তার জুলিয়াকে ডেকেছিলেন, যিনি 3 বছর ধরে ডেভিডের চিকিৎসা করছেন। এদিকে ভিক্টোরিয়া দূর থেকে একজনকে দেখতে পান, যিনি একটি সাদা চাদর পরেছিল। আসলে ভিক্টোরিয়াকে ভয় দেখানোর জন্যই ডেভিড ওইরকমভাবে এসেছিল, কিন্তু সে ভয় পায়নি।
এখন আমরা ভিক্টোরিয়াকে দেখি যে তার রুমে তার কাপড় গুছিয়ে রাখছিল। তখনই সে দেখে যে কেউ একজন চাদর দিয়ে ঢাকা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তাই সে মনে করে ডেভিড তাকে আবারও ভয় দেখাতে এসেছে। তাই সে চাদরটি সরাতে যায়, কিন্তু চাদরটি সরানোর সাথে সাথেই সে জোশেটের আত্মা দেখতে পায়, যে ভিক্টোরিয়াকে বলে যে সে আসছে। এই বলে কিছু দূর যাওয়ার পর সে অদৃশ্য হয়ে যায়। এখন অন্যদিকে আমরা কিছু শ্রমিক দেখতে পাই যারা জেসিবি দিয়ে মাটি খনন করছিল। তখন তারা মাটির নিচে কিছু শক্ত জিনিস অনুভব করতে পারে। এবার তারা মাটি সরানোর পরে তারা একটি কফিন খুঁজে পায়। আসলে বার্নাবাস এই কফিনেই বন্দি ছিল। এটি দেখে তারা সঙ্গে সঙ্গে সে কফিনের শিকলটি কেটে দেয়, আর সাথে সাথেই বার্নাবাস তার বন্দিদশা থেকে মুক্তি পায় আর একে একে সবার উপর আক্রমণ করে তাদের হত্যা করে দেয়। এরপরে সে তার বাড়িতে অর্থাৎ কলিন উডের কাছে পৌঁছায়, যেখানে সে বাগানে বিল্লির সাথে দেখা করে এবং তারপর তাকে হিপনোটাইজ করে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে কলিং পরিবারের লোকেরা এখনও কি এই বাড়িতে আছে। বিল্লি বলে হ্যাঁ। এরপরে সে বাড়ির ভেতরে যায় এবং তার প্রাসাদের রাজকীয় জিনিসগুলো দেখতে শুরু করে এবং বিল্লিকে এই জিনিসগুলির সম্বন্ধে বলতে থাকে। এখানে তিনি ক্যারোলিন এবং ডেভিডের সাথে দেখা করেন, যেখানে ক্যারোলিন বার্নাবাসকে দেখে মনে করে হয়তো সে একজন পাগল মাতাল যে নেশায় এখানে চলে এসেছে। কিন্তু এতে ডেভিড তাকে দেওয়ালের দিকে দেখায়, যেখানে বার্নাবাসের একটি প্রতিচ্ছবি লাগানো ছিল, যা দেখে বার্নাবাস তাকে বলে যে আমি কয়েক ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তবে একজন বড় শিল্পী আমার এই মহান প্রতিচ্ছবিটি তৈরি করেছিলেন। এরই মধ্যে এলিজাবেথ সেখানে আসে এবং বাচ্চাদের তার থেকে দূরে থাকতে বলে, যা শুনে ডেভিড তাকে বলে যে ওই লোকটি নিজেকে আমাদের আত্মীয় বলছে। কিন্তু এলিজাবেথ তাকে একজন প্রতারক বহুরূপী মনে করে, তাই সে তাকে অন্য ঘরে নিয়ে যায় এবং তাকে বলে যে এটি যদি কোনো নাটক হয় তবে এক্ষুনি বন্ধ করো। কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য বার্নাবাস একটি গোপন দরজা খোলেন এবং তাকে একটি গোপন বেসমেন্টে নিয়ে যায়। এলিজাবেথ কখনো এই বেসমেন্টের সম্পর্কে কিছুই জানতো না, যেখানে অনেক হীরা এবং রত্ন রাখা ছিল, এবং এইসব দেখে এলিজাবেথ সম্পূর্ণ বিস্মিত হয়ে যায় এবং সে নিশ্চিত হয়ে যায় যে এটি অন্য কেউ নয় বরং বার্নাবাস, যে কিনা কলিং পরিবারের সন্তান। এখন এখানে বার্নাবাস এলিজাবেথকে বলে যে সে একজন ভ্যাম্পায়ার এবং সে বলে যে সে এই পরিবারের কোনো সদস্যের কোনো ক্ষতি করবে না। এরপরে আমরা পুরো পরিবারকে ডিনার টেবিলে দেখি। এলিজাবেথ সবাইকে বলে যে বার্নাবাস আমাদের দূরের আত্মীয়। ঠিক তখনই ডাক্তার জুলিয়া সেখানে উপস্থিত হন এবং এলিজাবেথ তাকে বার্নাবাসের সাথে পরিচয় করিয়ে দেন। এরপরে বার্নাবাস যখন তার বাবার ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন এলিজাবেথ বলে যে আমাদের ব্যবসা প্রায় ধ্বংস হয়ে গেছে, কারণ এনজি নামের এক মহিলা জেলেদের সাথে চুক্তি করে আমাদের ব্যবসা দখল করে রেখেছে। তাতে বার্নাবাস তাকে বলে যে আমি এখন এসে গেছি, তাই আমি আমাদের ব্যবসা আবারও টপে নিয়ে যাব। এদিকে ভিক্টোরিয়া সেখানে আসে এবং বার্নাবাস তাকে জশেট বলে ডাকে, কারণ হঠাৎ তাকে দেখে মনে হয় যেন জশেট আবারও ফিরে এসেছে, কারণ ভিক্টোরিয়ার চেহারা হুবহু জশেটের মতো ছিল। তারপর তারা দুজনে একে অপরের সাথে কথা বলে এবং ভিক্টোরিয়া নিজের পরিচয় দেয়। এরপরে আমরা এনজিকে দেখতে পাই, যে আসলে সেই অ্যাঞ্জেলিক যিনি বার্নাবাসের জীবনকে ধ্বংস করে দিয়েছিল, এবং তারপর সে নিজে কালো জাদু করে নিজেই ডাইনি হয়ে যায় এবং নিজের নাম পরিবর্তন করে 200 বছর ধরে বেঁচে আছে। এরপরে তিনি অফিসে পৌঁছায়, যেখানে তিনি জানতে পারেন যে গতরাতে খননকালে তার কর্মীরা একটি কফিন খুঁজে পেয়েছিল, যা প্রায় 200 বছরের পুরনো। এরপর সব শ্রমিকদেরকে কেউ খুব নৃশংসভাবে হত্যা করে। অ্যাঞ্জেলিক এটা শুনে হতবাক হয়ে যায় এবং সেখানে পৌঁছানোর পর সে পুরোপুরি নিশ্চিত হয় যে বার্নাবাসকে মুক্ত করা হয়েছে। তাই সে সরাসরি কলিং উডে পৌঁছে যায়, যেখানে তিনি এলিজাবেথের সাথে কথা বলতে শুরু করে। এরই মধ্যে বার্নাবাস এসে যখন তার সাথে নিজের হাত মেলায়, তখনই সে বুঝতে পারে যে এটি আর কেউ নয় বরং অ্যাঞ্জেলিক। যার পরে বার্নাবাস তাকে অন্য ঘরে নিয়ে যায় এবং মাছ ধরার ব্যবসার সম্পর্কে কথা বলে। তখন অ্যাঞ্জেলিক তাকে বলে যে এই ব্যবসা আমার এবং এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আমি কে। যার উত্তরে বার্নাবাস বলেন, হ্যাঁ আমি জানি তুমি সেই ডাইনি যে আমার সব কিছু ধ্বংস করে দিয়েছিলে। আমি তোমাকে আমার উপর কালো জাদু করার জন্য জেলে দেব। তখন অ্যাঞ্জেলিক বলে যে তুমি কিছুই করতে পারবে না, তোমাকে কেউ বিশ্বাসই করবে না, কারণ আমি 200 বছর ধরে এই সমাজে বিভিন্ন রূপে অনেক সম্মানের সাথে বসবাস করছি এবং কলিং স্পোর্ট এখন আমার। অ্যাঞ্জেলিক চলে যাওয়ার পর বার্নাবাস এলিজাবেথকে অ্যাঞ্জেলিকের সম্পর্কে সব কিছু বলে দেয়, যে এই সেই ডাইনি যে আমার বাবা মা আর আমার ভালোবাসার সব কিছু কেড়ে নিয়েছে আর আমি কিছুই করতে পারিনি। যার উত্তর এলিজাবেথ তাকে অনুপ্রাণিত করে যে আপনি আবার আপনার ব্যবসা গড়ে তুলতে পারেন এবং আপনার পরিবারকে আবার উচ্চ স্তরে নিয়ে যেতে পারেন। এরপরে বার্নাবাস প্রথমে তার প্রাসাদটিকে নতুন করে সংস্কার করে এবং দেয়ালে সুন্দর সুন্দর চিত্রকর্ম করে
এবং তার প্রাসাদটিকে সে আবারও বিলাসবহুল করে তোলে। তারপর সে নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য বিল্লিকে সাথে নিয়ে কিছু বড় বড় জেলেদের সাথে দেখা করে এবং তাদের হিপনোটাইজ করে অ্যাঞ্জেলিকের কাজ ছেড়ে কলিং পরিবারের জন্য কাজ করতে বলে। আর এইভাবেই তার মাছের ব্যবসা আবারও চলতে শুরু করে। তারপর একদিন ডাক্তার জুলিয়া দেখেন যে বার্নাবাস ক্যারোলিনের বাড়িতে উকি দিচ্ছে এবং সেখানে রাখা একটি ল্যাম্প দেখে বোঝার চেষ্টা করছে যে ওটা কি, যা দেখে জুলিয়া বার্নাবাসের উপর সন্দেহ হয় এবং বার্নাবাসের সম্পর্কে জানার উদ্দেশ্য নিয়ে সে তার সাথে কথা বলে এবং বলে যে আমি একজন সাইকিয়াট্রিস্ট যে কিনা মানুষের ব্রেন পড়তে পারি। তারপর সে তাকে হিপনোটাইজ করে এবং তার সম্পর্কে সব কিছু জেনে নেয় এবং সে এটিও জানতে পারে যে সে একজন ভ্যাম্পায়ার, যার সম্পর্কে সে এলিজাবেথের সাথে কথা বলে যে আমি বার্নাবাসের সম্পর্কে সব কিছু জানতে পেরেছি এবং এটাও যে সে একজন ভ্যাম্পায়ার। তুমি এটা জানার পরও তাকে এখানে থাকতে দিলে কেন? যার উত্তর এলিজাবেথ তাকে বলে যে এই বিষয়টি গোপন রাখতে এবং সে এইখানে থাকলে বাড়ির কারোর কোনো ক্ষতি হবে না। অন্যদিকে বার্নাবাস ক্যারোলিনকে জিজ্ঞাসা করে যে আজকের যুগে কিভাবে ভালোবাসতে হয়। তাই ক্যারোলিন তাকে পরামর্শ দেয় যে প্রথমে তুমি তোমার চেহারা এবং অদ্ভুত আচরণ পরিবর্তন করো এবং একজন সাধারণ মানুষের মতো হয়ে ওঠো, যাতে সবাই তোমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপর প্রেম কিভাবে করতে হয় তা তুমি ধীরে ধীরে শিখে যাবে। পরের দিন আমরা ডক্টর জুলিয়াকে দেখি যে কিনা বার্নাবাসের রক্ত নিচ্ছিল, কারণ তিনি তাকে আশ্বাস দিয়েছিল যে তিনি তার সমস্ত রক্ত বের করে তার ভেতরে মানুষের রক্ত ভরে দেবেন, যাতে তিনি আবারও মানুষ হয়ে উঠতে পারেন। পরবর্তী দৃশ্যে আমরা বার্নাবাস এবং ভিক্টোরিয়াকে একসাথে সমুদ্র সৈকতে দেখতে পাই। তাদের দেখে মনে হয় তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে অ্যাঞ্জেলিক তার ব্যবসার সমস্ত বোর্ড সদস্যের সাথে একটি বৈঠক করেছিল, যেখানে সবাই তাকে বলে যে আমাদের ব্যবসা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কারণ বার্নাবাস আবারও নতুন করে ব্যবসা শুরু করেছে এবং বেশিরভাগ লোক তার জন্যই কাজ করছে। এরপর সে তার লোকদেরকে বলে বার্নাবাসের সাথে তার একটা সাক্ষাতের ব্যবস্থা করতে। এখন সন্ধ্যায় বার্নাবাস আসে এবং অ্যাঞ্জেলিকের সাথে দেখা করে, যেখানে সে তাকে একটি চেক দেয় এবং বলে তুমি এই টাকা নিয়ে এই মাছ ধরা ব্যবসা ছেড়ে দাও। কিন্তু বার্নাবাস তাতে রাজি হয় না। তাই অ্যাঞ্জেলিক তার কাছে আসে এবং তাকে নিজের জালে ফাঁসিয়ে একসাথে ব্যবসা চালানোর প্রস্তাব দেয়, কিন্তু বার্নাবাস তবুও রাজি হয় না, কারণ অ্যাঞ্জেলিক তার সাথে যা করেছে তা সে কখনোই ভুলতে পারবে না। এখানে ভিক্টোরিয়া রাতে একটি স্বপ্ন দেখেন, যেখানে সে তার শৈশব দেখেন। আসলে ছোটবেলা থেকেই সে জোসেফের আত্মাকে দেখতে পেত এবং সে তার সাথে কথাও বলতো, কিন্তু তার বাবা মা তাকে বুঝতে পারে না এবং তাকে পাগল মনে করে একটি মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। এবং তখনই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং তার সামনে জোসেফের আত্মাকে সে দেখতে পায় এবং সে তাকে অনুসরণ করতে শুরু করে। জোসেফের আত্মা এগিয়ে যায় এবং প্রাসাদের ঝাড়বাতি থেকে ঠিক সেভাবেই লাফ দেয় যেভাবে সে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। এখন পরের দিন সবার সম্মতিতে বার্নাবাস বাড়িতে একটি পার্টির আয়োজন করে, যাতে সে শহরের অনেক লোকেদের আমন্ত্রণ জানায়। কিন্তু যখন পার্টি চলছে তখন বার্নাবাস দেখেন যে ডেভিড ঘরের বাইরে দাঁড়িয়ে আছে এবং সে বার্নাবাসকে বলে যে তার বাবা কাউকে ভেতরে যেতে নিষেধ করেছেন। তাই বার্নাবাস বুঝতে পারে যে ভেতরে নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। ঘরের ভেতরে আমরা দেখতে পাই যে ডেভিডের বাবা রজার সেখানে একটি মেয়েকে নিয়ে এসেছে, যার সাথে তার সম্পর্ক রয়েছে, আর সেটা জানলা দিয়ে ঝুলে বার্নাবাস দেখে ফেলে। অন্যদিকে ভিক্টোরিয়া যখন বাইরে থাকে তখন বার্নাবাস তাকে ভেতরে আসতে বলে, কিন্তু এখানে ভিক্টোরিয়া তাকে তার শৈশব সম্পর্কে বলতে শুরু করে যে ছোটবেলা থেকেই আমি একটা মেয়ের আত্মা দেখতে পেতাম। আমার বাবা মা আমাকে বুঝতে পারেনি, যার কারণে আমি খুব কষ্টের মধ্যে শৈশব যাপন করেছি। একদিন সেই আত্মা আমাকে এখানে কলিংউড আসার পথ দেখায় এবং এখানে তোমার সাথে আমার দেখা হওয়ার পরে আমার মনে হয়েছিল যেন আমি তোমাকে শতাব্দী ধরে চিনি। হয়তো এটা আমার সৌভাগ্য যে আমি তোমার সাথে দেখা করতে পেরেছি এবং তুমি আমার নিজের বলে মনে হয়েছে। এরপরে তারা দুজনেই কিস করতে শুরু করে এবং এটি করার সময় অ্যাঞ্জেলিক তাদের দেখে ফেলে, যিনি কিনা বিনা আমন্ত্রণে পার্টিতে এসেছিল। এরপরে বার্নাবাস ডক্টর জুলিয়ারের কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে যে ডক্টর জুলিয়ার বার্নাবাসের রক্ত তার শরীরে স্থানান্তর করছিল। এটি দেখে বার্নাবাস বুঝতে পারে যে ডক্টর জুলিয়ার তাকে মানুষ করতে নয়, বরং তার রক্ত বের করে নিজেকে অমর করতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে সে তাকে হত্যা করে এবং তার লাশটিকে সমুদ্রে ফেলে দেয়। এরপরে আমরা রজারকে দেখতে পাই, যে প্রাসাদের গোপন দরজাটি খুঁজে বের করার চেষ্টা করছিল। এরই মধ্যে সেখানে বার্নাবাস পৌঁছে যায়। আসলে রজারের কর্মকাণ্ড সম্পর্কে আগেই জেনেছিল যে সে ডেভিডের মাকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছিল।
তাই সে রজারের উপর রেগে যায় এবং তাকে দুটো বিকল্প দেয়। প্রথমটি হলো কলিং উডে থেকে তাকে একজন ভালো বাবার মতো ডেভিডের যত্ন নিতে হবে, অথবা কোষাগার থেকে অনেক টাকা নিয়ে এখান থেকে চিরকালের মতো চলে গিয়ে স্বার্থপরের মতন জীবনযাপন করতে হবে। যার উত্তরে রজার টাকা গ্রহণ করে এবং তার ছেলে ডেভিডকে রেখে সেখান থেকে চলে যায়। এখন তার বাবাকে চিরতরে যেতে দেখে ডেভিড খুব দুঃখ পায় এবং তার রুমের দিকে ছুটতে শুরু করে। ফলে সিঁড়িতে পা ধাক্কা লাগার কারণে একটি বড় জিনিস তার উপরে পড়তে শুরু করে, যা দেখে বার্নাবাস সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে যায় এবং সেকেন্ডের মধ্যেই তাকে ওই স্থান থেকে সরিয়ে নেয়। এখন এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে কোনো সাধারণ মানুষ কি করে এই কাজ করতে পারে। আর তখনই বার্নাবাসের উপর সূর্যের আলো পড়াতে তার গায়ে আগুন ধরে যায়। বিল্লি তার উপর জল ঢেলে সে আগুন নেভায়। এতক্ষণে সবাই বুঝতে পারে যে বার্নাবাস একজন ভ্যাম্পায়ার। এটা দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায় এবং ভিক্টোরিয়াও বুঝতে পারে যে বার্নাবাস কোনো মানুষ নয়, তাই সেও তার থেকে দূরে চলে যায়। এরপরে বার্নাবাস অ্যাঞ্জেলিকের কাছে যায় এবং তাকে ওই অভিশাপ থেকে মুক্তি দিতে বলে, কিন্তু অ্যাঞ্জেলিক এতে রাজি হয় না, বরং সে তাকে দুটি অপশন দেয় যে সে তার সাথে ব্যবসা করে প্রেমিকের মতন থাকতে পারে, অন্যথা সে আবারও তাকে চিরতরে কফিনে বন্দি করে দেবে। এটি শুনে বার্নাবাস রাজি হয় না, কিন্তু অ্যাঞ্জেলিক তাকে কথোপকথনে উস্কে দেয় এবং তাকে ডাক্তার জুলিয়ারের সম্পর্কে জিজ্ঞেস করে, কারণ সে জানতো যে বার্নাবাস ডাক্তার জুলিয়ারকে খুন করেছে। এতে বার্নাবাস রেগে যায় এবং বলে যে হ্যাঁ, আমি সেই ডাক্তার জুলিয়ারকে হত্যা করেছি। কিন্তু বার্নাবাসের বাইরে বেরিয়ে আসার সময় অ্যাঞ্জেলিক তার জাদু ব্যবহার করে বার্নাবাসকে আবারও কফিনে বন্দি করে এবং তার পুরো শরীরকে একটি শিকল দিয়ে বেঁধে দেয়। আর নিজের লোকেদের সাথে বার্নাবাসকে নিয়ে যাওয়ার সময় তার ফিশিং ফ্যাক্টরিতেও আগুন লাগিয়ে দেয়। এরপরে বার্নাবাসকে নিয়ে কফিন সমেত একটি জরাজীর্ণ বাড়িতে রেখে সেখান থেকে চলে যায়। এখন অ্যাঞ্জেলিক সেখান থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সেখানে ডেভিড চলে আসে, যাকে তার মা ওখানে পাঠিয়েছিল বার্নাবাসকে মুক্ত করার জন্য। অন্যদিকে ফিশিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের কারণে সেখানে পুলিশ সহ বহু মানুষ ভিড় জমায়। অ্যাঞ্জেলিক পুলিশের কাছে পৌঁছায় এবং সবার কাছে মাইকের মাধ্যমে বার্নাবাসের রেকর্ডিং চালায়, যেখানে বার্নাবাস ডক্টর জুলিয়ার হত্যার কথা স্বীকার করছিল এবং সে পুলিশকে বলে যে বার্নাবাস একজন খুনি এবং সবচেয়ে বড় অপরাধী তার নিজের পরিবার, যারা এই সত্য সবার কাছ থেকে আড়াল করে রেখেছে। সে পুলিশদের নিয়ে কলিং উডের কাছে পৌঁছায়, যেখানে বার্নাবাস পুলিশের সামনে আসে এবং বলে যে আমাকে যাই শাস্তি দেওয়া হবে আমি তা মেনে নেব। এই বলে সে পুলিশ এবং শহরের সমস্ত লোকের সামনে অ্যাঞ্জেলিকের গলায় কামড় দেয়, কিন্তু তাতে অ্যাঞ্জেলিকের কিছুই হয় না, উল্টে সে বার্নাবাসকে মেরে দূরে সরিয়ে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারে যে এরা দুজনেই ভ্যাম্পায়ার। ফলে পুলিশ সতর্ক হয়ে যায় এবং সবাইকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। এরপরেই শুরু হয় দুজনের মধ্যে বিপজ্জনক লড়াই। এদিকে এলিজাবেথ একটি বন্দুক নিয়ে অ্যাঞ্জেলিককে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, কিন্তু তবুও অ্যাঞ্জেলিকের কিছুই হয় না। সে আবারও উঠে দাঁড়ায় এবং প্রাসাদে নির্মিত জিনিসগুলিকে নিজের জাদুর সাহায্যে জীবিত করে দেয় এবং একটি সাপের সাহায্যে এলিজাবেথের ওপর আক্রমণ করে এবং প্রাসাদের চারিদিকে আগুন লাগিয়ে দেয়। সাথে সাথে সে একটি পুতুলের মাধ্যমে বার্নাবাসকেও বন্দি করে দেয়। এখন আমরা জানতে পারি যে অ্যাঞ্জেলিক তার কালো জাদুকরীর শক্তি দিয়ে ক্যারোলিনকে একটি হিংস্র নেকড়ের মতো বানিয়ে দিয়েছে, যে এগিয়ে এসে উল্টে অ্যাঞ্জেলিকের ওপরই ঝাঁপিয়ে পড়ে এবং বারবার তাকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যাঞ্জেলিক তাকে বারে বারে পরাজিত করে এবং তার ওপর প্রহার করে তাকে অজ্ঞান করে দেয়। এরপরে সে বার্নাবাসের কাছে যায় তাকে হত্যা করতে এবং তাকে বলে যে আমি তোমার সব কিছু শেষ করে দিয়েছি, আর হ্যাঁ, আমি ডেভিডের মাকে জলে ডুবিয়ে মেরে ফেলেছি। এরপর সেখানে ডেভিড আসে আর বলে ওকে ছেড়ে দাও, না হলে আমার মা তোমাকে মেরে ফেলবে। তারপর আমরা দেখি যে ডেভিডের মায়ের আত্মা এগিয়ে আসে এবং তার শক্তি দিয়ে অ্যাঞ্জেলিককে আক্রমণ করে, যার কারণে সে একটি বড় ঝাড়বাতির সাথে ধাক্কা খেয়ে ঝাড়বাতির সহ নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বার্নাবাসও সেই পুতুলের কবল থেকে মুক্ত পায় এবং সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলে। এরপরে সে অ্যাঞ্জেলিকের কাছে আসে এবং সে বুঝতে পারে যে আসলে এই ঝাড়বাতির মধ্যেই অ্যাঞ্জেলিকের আত্মা ছিল, তাই সেটা ভাঙার কারণেই অ্যাঞ্জেলিকের মতো ডাইনির শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে অ্যাঞ্জেলিক মারা যায়। অন্যদিকে আমরা ভিক্টোরিয়াকে দেখতে পাই যে কিনা সেই একই পাহাড়ের দিকে যাচ্ছেন যেখান থেকে ঝাঁপিয়ে জোসেফ আত্মহত্যা করেছিল, কারণ তিনি জানতেন যে বার্নাবাস একজন ভ্যাম্পায়ার এবং সে একজন সাধারণ মানুষ, তাই একজন মানুষ এবং ভ্যাম্পায়ার কখনোই এক হতে পারে না। এখন বার্নাবাস তাকে খুঁজতে খুঁজতে দ্রুত ওই পাহাড়ের কাছে পৌঁছে যায় আর সেখান থেকে ঝাঁপ দেওয়ার আগেই সে তাকে ধরে ফেলে, কিন্তু ভিক্টোরিয়া তাকে বলে যে আমরা কখনোই একসাথে থাকতে পারবো না, কারণ আমি একজন সাধারণ মানুষ। এখন শুধু একটাই উপায় যে তুমি আমাকে তোমার মতো ভ্যাম্পায়ার বানিয়ে দাও,
কিন্তু এতে বার্নাবাস রাজি হয় না। এরপর ভিক্টোরিয়া সে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দেয়, সাথে সাথে বার্নাবাসও তাকে বাঁচাতে লাফ দিয়ে দেয়, কিন্তু মাটিতে পড়ার আগেই সে তাকে কামড়ে দেয়, যার কারণে ভিক্টোরিয়াও পড়ে গিয়েও আর মারা যায় না, বরং সেও ভ্যাম্পায়ার হয়ে যায়। এখন দুজনেই একে অপরকে দেখে খুব খুশি হয়, কারণ দুজনেই এক হয়ে গেছে এবং সবসময় এভাবে একসাথে থাকতে পারবে। শেষ দৃশ্যে আমাদের সমুদ্রের গভীরে ডাক্তার জুলিয়ারের মৃতদেহকে দেখানো হয়, যার চোখ হঠাৎই খুলে যায়, কারণ বার্নাবাস তাকেও কামড়ে মেরেছিলেন, যার কারণে তিনিও একজন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। আর এই সাথে সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। দেখা হবে আরেকটি দুর্দান্ত গল্প নিয়ে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।